এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। হাজার হাজার টাকা খরচ করা ছাড়াই সমুদ্র সৈকতের বেড়ানোর যে তৃপ্তিটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি আমার বাড়ির পাশে যে যমুনা নদী আছে সেখানে ঘুরেই কিন্তু সমুদ্র সৈকতে বেড়ানোর তৃপ্তিটা মিটে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। চলুন আজকে আপনাদের সবাইকে নিয়ে ঘুরে আসি যমুনা নদীতে। তো প্রথমে কিন্তু আমরা বাড়ি থেকে নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তায় এসে নেমে কিন্তু এই যে নদীর উদ্দেশ্যে নেমে যাচ্ছি। তো নদীতে নামার আগে কিন্তু যে চরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মেইনলি চর না, এটা কিন্তু একটা গ্রাম ছিল। তো নদীর ভাঙনে কিন্তু এই পুরো গ্রামটা ভেঙে গিয়ে এখন চরে পরিণত হয়েছে। এখানে কিন্তু কোনো বাড়িঘর নেই। এই যে সামান্য অল্প একটু জায়গা চর জেগেছে, তারপরে কিন্তু নদীর এই নদীটা পার হওয়ার পরে কিন্তু বিরাট বড় একটা চর জেগেছে। চরের পরে কিন্তু আবারও নদী আছে। আর এই যে এখানে নদী পারাপার হওয়ার জন্য নৌকা আছে কিন্তু এখান থেকে এই ঘাট, আসলে ঘাট একটা না, এখানে কয়েকটা আছে, কয়েক জায়গা থেকে নৌকা ছাড়ে। তো আমরা কিন্তু এই নৌকাতে উঠবো, তার জন্য কিন্তু নেমে যাচ্ছিলাম। আর এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম নৌকাতে ওঠা। আমি কিন্তু নৌকাতে উঠতে প্রচুর পরিমাণ ভয় পাই। তো যেহেতু রুবামা ঘুরতে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে নদী দেখতে। আর এটা যখন বাবা ছিল আমাদের বাসায় তখন কিন্তু ওর দাদার সাথে বলেছিল ওর দাদার সাথে নদী দেখতে যাবে। তো ওকে তো আমি একা ছাড়বো না, আর ওর বাবাও কিন্তু অনেক রাগারাগি করবে। ওকে যদি একা ছাড়ি ওর বাবা আমার সাথে ভীষণ রাগারাগি করবে, কারণ ওর বাবা মনে করে আমি যখন রুবামার সাথে থাকি তো রুবামা সবসময় সেফ থাকে, এমনটাই কিন্তু মনে করে। তো আমরা কিন্তু নৌকাতে উঠে গেছি আর নৌকাটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখানে আমি একটু পানি ধরছিলাম, পানি ধরার আগে কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি পড়ে যাব উল্টে। তো এটা দেখে কিন্তু রুবামা আবার পানি ধরার জন্য খুব মানে আকাঙ্ক্ষা প্রকাশ করছিল, পানি ধরবে, কিন্তু ও তো আর নাগাল পাচ্ছিল না, খুব চেষ্টা করছিল। তো ওকে আমি বলেছিলাম তুমি পানি ধরতে পারবে না, একটু মন খারাপ করেছিল, যার জন্য বলেছিলাম আমার ভাগ্নিকে ওকে হাত দিয়ে ধরতে আর এক হাত ও নামিয়ে দিবে, তারপরে কিন্তু পানিটা ধরতে পারেনি। আর ইতিমধ্যে কিন্তু আমরা নদীটা পার হয়ে একদম যে চরের কাছে চলে এসেছি। তো ঢেউগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর আমার ভাগ্নি বলছিল মানে আম্মু বিকালের দিকে আসলে এমন সুন্দর ঢেউ সমুদ্রকে ফেল করে ফেলে। বিকেলে যে নদীর উপর দিয়ে স্রোত যায়, মানে বাতাসের স্রোত যায়, ওটার কারণে যে ঢেউটা হয় ওটা দেখতে নাকি বেশ ভালো লাগে। এবার এসে সবার মুখে এটাই শুনছিলাম, কিন্তু আসলে বিকেলে যে যাব ওই রকম সময় হচ্ছিল না। তো এই যে ওই ঢেউয়ের কারণেই কিন্তু উপরে যে চরগুলো ভেঙে ভেঙে আসছিল, আসলে নৌকাটা কোন জায়গায় থামাবে তার জন্য কিন্তু ঘুরতেছিল। কারণ যে কোনো এক জায়গায় থামালে তো হবে না, শক্ত মাটি দেখে থামাতে হবে, না হলে তো আমরা যখন নামবো তখন তো আবার বালিটা ভেঙে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণেই নৌকাটা বারবার করে ঘুরছিল। আর আমরা কিন্তু নৌকা থেকে নেমে আমার মেয়ে এত খুশি দৌড়াচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন গাছগুলি, এগুলো কিন্তু ঝাউ গাছ, পুরোটা এলাকা জুড়ে প্রচুর পরিমাণে ঝাউ গাছ, এত ঝাউ গাছ আমি তো দেখে পুরাই অবাক। তো বাবা আমাকে বলছিল যে দেখো কি পরিমাণ ঝাউ গাছ। আর এগুলো কিন্তু উঠানো যায় না, উঠাতে গেলে অনেক কষ্ট হয়। তো আমার ভাগ্নি চেষ্টা করছিল, ওকে আমি বলছিলাম যে দেখি উঠাতে পারো নাকি। তো ও বলতেছিল এগুলো উঠানো যায় না, অনেক চেষ্টা করছিল। আর আমি হাসতেছিলাম আর বলতেছিলাম ও যে গাছটা উঠালো এটা কিন্তু গোড়া সহ ওঠেনি, উপর থেকে ছিঁড়ে উঠেছে। আর এই যে এখানে আমার ভাগ্নি বাদাম গাছ উঠাচ্ছে, বাদাম গাছ উঠেই বাদাম দেখাচ্ছে, মানে বাদামটা আসলে পুরোপুরি হয়নি, মাত্র হচ্ছে। প্রচুর পরিমাণে এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু বাদামের চাষ করা হয়েছে, এগুলো কিন্তু বাদাম গাছ। আসলে চরের ভিতরে যে ফসল করা হয় যে দাগে, তো পুরোটা জমি ধরেই কিন্তু ওই একই রকম ফসল করা হয়। এখানে যেমন পুরো এলাকাটা জুড়ে হচ্ছে যে বাদামের চাষ করা হয়েছে। তারপরে যে হলুদ হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে ওগুলো আসলে সুতা বলে আমাদের এলাকাতে, মানে সুতার চাষ করা হয়েছে। আর এই ফুলগুলো দেখে রুবামা তো এত খুশি, দৌড়ে একদম জমির ভিতরে চলে গেছে। তো আমি মানা করছিলাম, কারণ এগুলোর পাতাতে হাত শরীর লেগে গেলে চুলকায়, যার কারণে মানা করছিলাম, কিন্তু ও খুব আনন্দ করছিল। তো ও যে ঢাকায় ঘোরাঘুরি করে, ঢাকায় ঘুরেও মনে হয় এতটা মজা পায় না আর এতটা খুশি হয় না এবার যতটা চরে নদীর এই যে যমুনার চরে ঘুরে এতটা খুশি হয়েছে। আর এই যে ওখানে দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু ঘাস কাটছিল। আর এগুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু মাসকলাইয়ের গাছ। তো এই এলাকাটা জুড়ে আবার মাসকলাইয়ের চাষ করা হয়েছে। এই যে মাসকলাই হয়তো অনেকেই চিনবে আবার অনেকেই চিনবে না, এটাতে সেই হয়, তার ভিতরে কিন্তু ডালটা হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাসের মতো কিছু গাছ নিয়ে আমি নাড়াচাড়া করছি। আসলে কিন্তু এটা ঘাস না, এটা হচ্ছে খেসারির শাক। তো খেসারির ডাল কিন্তু এই গাছ থেকেই হয়। এটা কিন্তু আমি বলে দেওয়ার উদ্দেশ্য একটাই, অনেকেই এইগুলো চিনে অনেকেই চিনে না।
তো এই আমাদের যমুনার চরে কিন্তু এমন কোনো ডাল নেই যেটা আসলে আবাদ হয় না। সব রকমের ডাল কিন্তু এখানে হয়। সাথে কিন্তু বাদাম হয়, আলু হয়, মানে যত ফসল আছে সব কিন্তু এখানে হয়। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কলমি শাকের ফুল ফুটেছে। তো এটা কিন্তু রুবামা দেখে এত আশ্চর্য হয়েছিল যে এখানে ফুল ফুটে আছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলমি শাক, যে চিকন চিকন যে কলমি শাকগুলো আছে এগুলো। তো যেটা কলমি শাক চাষ করা হয় সেটা কিন্তু মোটা থাকে, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আর এই যে বিনা চাষে যে কলমি শাকগুলো হয় এগুলো কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। এই চরে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে শুধু এই শাক সবজি নদী এগুলো দেখতেই। আর চরে যারা আসলে বাস করে, মানে বসত বাড়ি আছে যাদের, তারা কিন্তু এত অতিথি আপ্যায়ন করতে পারে। যারা আসলে চর দেখতে যায় তাদেরকে খাবার দেওয়া থেকে শুরু করে শাক সবজি যারা আসলে যে যা চাষ করে সব কিন্তু তাদেরকে গিফট দিয়ে থাকে। তো আর এই যে একটা রাস্তা ধরে যাচ্ছিলাম আমরা, এই রাস্তা ধরেই কিন্তু যে আমার শ্বশুর দেখাচ্ছিল এই রাস্তার পরে কিন্তু মানে এই যে চর দিয়ে যাচ্ছিলাম তারপরে কিন্তু বড় নদীটা, তারপরে কিন্তু আরেকটা আসলে মেইনলি চর। আমরা যে চর দিয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু খুব একটা যে সবজির চাষ সেটা কিন্তু হয় না। এরপরে যে নদীটা আছে তারপরে যে বড় চরটা আছে ওখানে কিন্তু মেইনলি আসলে সব রকম সবজি হয়। তো আমাকে বাবা বলছিল ওখানে যাবে নাকি, ওখানে যেতে গেলে অনেকটা হাঁটতে হবে। দেখতেই পাচ্ছেন চরের বুক চিরে কিন্তু মোটরসাইকেল চলে যাচ্ছে। তো আমরা নৌকা থেকে যেখানে নেমেছিলাম ওখানে কিন্তু কয়েকটা মোটরসাইকেল ছিল। এই যে বিশাল বড় একটা চর আছে, এই চরটার পরে কিন্তু আবারও বিশাল নদী আছে। তো এই বিশাল চরটা পাড়ি দেওয়ার জন্য হেঁটে পায়ে যাওয়া সম্ভব না। তো ওখানে কিন্তু কয়েকটা মোটরসাইকেল আছে যেটা আসলে টাকায় চালিত, ভাড়ায় চালিত, মানে ভাড়া করে যেতে হয়। তো আমরা কিন্তু পুরো চরটা যাওয়া সেটা কিন্তু যেতে পারিনি, কারণ অনেকটা হাঁটতে হবে, রুবামা এতটা হাঁটতে পারবে না, পা ব্যথা পাবে। আর আমরা যেহেতু ঘুরতে গিয়েছি মোটরসাইকেলে যদি যাই তাহলে তার ঘোরার আনন্দটা পাবো না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চরের ভিতরে একটা বাড়ি। তো চর কিন্তু আসলে আগের মতো নেই, আগে যেরকমটা চরের মানুষকে ধারণা করা হতো ওরকমটা কিন্তু নেই। চরের মানুষ কিন্তু এখন অনেক আপডেট। এখানে দেখতে পাচ্ছেন সৌরবিদ্যুৎ, আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাগলের খামার। বর্তমানে যারা আসলে চরে বাড়ি করে আছে এরা কিন্তু স্থায়ী বাড়ি না, অস্থায়ী বাড়ি। এদের স্থায়ী বাড়ি হয়তো উপজেলা লেভেলে এদের প্রত্যেকেরই কিন্তু বাসা আছে, আবার আমাদের গ্রামের আশেপাশেও কিন্তু বাড়ি করে আর স্থায়ী বাড়ি আছে। এখানে তো যে ফসল করে, ফসল উঠানোর জন্য সবসময় তাদেরকে থাকতে হয়। যখন নদীতে পানি বেড়ে যায়, চরটা ডুবে যায়, তখন তো আর এখানে থাকা সম্ভব হয় না। তখন কিন্তু তাদের যে স্থায়ী বাড়ি করেছে ওখানে গিয়ে থাকে। আর যখন এই শুকনো মৌসুম আসে চর জেগে যায়, ফসল ফলায়, তখন কিন্তু সব যাদের আসলে চরে জমি আছে তারা কিন্তু সবাই এরকম এই যে কুঁড়ে ঘর তৈরি করেই থাকে। আসলে এই ঘরগুলো ছন দিয়ে অথবা পাটকাঠিয়া যে আছে ওগুলোতে বানানো। টিনের ঘর খুব একটা দেখা যায় না, কারণ হচ্ছে চরের ভাঙনে তো ভেঙে গেছে সব কিছু, প্লাস হচ্ছে যখন পানি বেড়ে যায় তখন তো পানি উঠে যায়, এই ঘরগুলো সব তলিয়ে যাবে, যার জন্য অস্থায়ীভাবে এভাবে বাড়ি ঘরগুলো বানানো হয়। আর এই যে একটা, আসলে এটাকে কি বলে আমি জানি না নামটা, তো বাবা দেখাচ্ছিল এটা নদীতে ফেলে রাখলে নদীতে যে মাছ পাওয়া যায় সেগুলো কিন্তু এটাতে ওঠে। আর এখানে দেখেন কি সুন্দর একটা বোটাতে ২টা লাউ ধরে আছে। তো লাউয়ের গাছ কিন্তু মরে গেছে কিন্তু অনেক লাউ এখনো ঝুলে আছে। তো প্রথমেই বলেছিলাম এই চরে খুব একটা সবজি সেটা কিন্তু নেই। এর পরের যে চরটা আছে ওটাতে অনেক সবজি। তারপরেও এখানে কিছু কিছু আছে, এখানে যে মূলা, লাল শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচের চারা, তারপরে পেঁয়াজের চারা এগুলো কিন্তু করা হয়েছে। বড় যে চরটা ওটারই একটা অংশ কিন্তু এই যে এটাকে আসলে ছোট চর বলে। তো এই যে এখানে ভুট্টা চাষ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এলাকাতে এখন ভুট্টা চাষ হয়, যেটা আসলে আগে দেখা যেত না। এখন কিন্তু অনেকেই ধান চাষ বাদ দিয়ে ভুট্টা চাষটা করে। আর এই যে পুরো জমিটা জুড়ে কিন্তু পেঁয়াজের যে বীজ ওটা ফেলা হয়েছে, এটা আবার উঠিয়ে কিন্তু আবারও লাগানো হবে। তো এই পেঁয়াজের চারাটা লাগানোর পরে যে পেঁয়াজটা হবে সেটাই কিন্তু মেইনলি আমরা খেয়ে থাকি বা রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো চর দেখে কিন্তু ফিরে আসছিলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে আসার জন্য তো আবারও সেই নদীটা পাড়ি দিতে হবে। এখন কিন্তু আমরা যে ঘাট দিয়ে নেমে চরে এসেছিলাম সে ঘাটে না, অন্য আরেকটা ঘাটে এসেছি। এখান দিয়ে কিন্তু এখন নদীটা পার হয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরে যাব। তো অনেক মানুষ কিন্তু ওয়েট করছিল, কারণ নৌকা ভর্তি না হলে তো মাঝি নৌকা ছাড়বে না। এই নৌকা ছাড়ার জন্য অনেকেই বসে ওয়েট করে, আবার অনেকেই নৌকা ধরার জন্য কিন্তু দৌড়ে আসে। আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।